আমার ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়, বন্দুক কেনা হয়, আমার বাচ্চার গায়ে সে কোন সাহসে সে গুলি চলে। রাস্তায় আগুন জ্বলছে, টিয়ার শেল মারা হচ্ছে, গুলি চলছে। এবং ওই দিন আমি জীবনে প্রথম টিয়ার শেল খেলাম। তারপরে টিনের বেড়াগুলা খুলে খুলে নিচ্ছিলাম এবং পেট্রোল পাম্পের ভেতর থেকে একটা বড় গাজি ট্যাঙ্ক তুলে এনে রাস্তায় গড়িয়ে ওটাকে একটা প্রতিবন্ধক হিসেবে ব্যবহার করে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। প্রচন্ড জোরে পিঠে একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম সামনের দিকে এবং উঠে পিছনে না তাকিয়ে আমি দৌড়ে চলে গেলাম। আমাকে ডাক দিয়ে বলতো, আপু আমি দোয়া করতেছি আপনার জন্য, আপনি যান, 2টা ছাত্রলীগের মাথা ফাটাই দিয়ে এসে। আমার এই 40+ লাইফে আমি কোনোদিন কল্পনা করি নাই যে বাংলাদেশের মানুষের মধ্যে আমি এই একতা দেখব। আমি ওখানে দাঁড়ায় ঝরঝর করে কেটে দিলাম। প্রথমে এটা বলতে হয় যে কোটা সংস্কারের যে আন্দোলনটা, এটার ব্যাপারে আমার আসলে সত্যি কথা বলতে কোনো ধারণাই ছিল না। আমাদের দেশে যে কোটা প্রথাটা কি ছিল আমার একেবারেই ধারণা ছিল না। জুলাই মাসের প্রথম দিকে নিউজ পেপারে যখন দেখলাম যে ছাত্ররা একটা দাবি নিয়ে এগিয়ে এসেছে, ওই দাবিটা পড়ে দেখলাম যে তাদের দাবিটা খুবই যৌক্তিক। এবং ওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে এই দাবিটা আসলে অন্যদিকে চলে যাচ্ছে, কারণ একটা খুব সাধারণ কথা কেন মানা হচ্ছে না, খুবই ন্যায্য দাবি, খুবই সাধারণ কথা, এটা মানা হচ্ছে না। এটা দেখতে দেখতে একসময় দেখলাম যে 15 তারিখ ঢাকা ইউনিভার্সিটিতে একটা খুব শান্তিপূর্ণ সমাবেশে যখন ছাত্রলীগ অ্যাটাক করে বসলো, তখন আমার কাছে মনে হলো যে এটা আসলে ঘরে বসে দেখার মতো না, নামতে হবে, যেভাবেই হোক বাচ্চাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। 16 তারিখ যখন আবু সাইদের ঘটনাটা মিডিয়াতে ছড়িয়ে পড়লো, তখন আমি একেবারেই অস্থির হয়ে গেলাম যে আমার ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়, বন্দুক কেনা হয়, আমার বাচ্চার গায়ে সে কোন সাহসে সে গুলি চলে। আমার ট্যাক্সের টাকায় আমার বাচ্চার গায়ে কোন সাহসে গুলি চলে। 18 সালের নিরাপদ সড়ক আন্দোলনে আমি কিছু শিক্ষার্থীর সাথে জড়িত ছিলাম, তাদের সাথে আমার বেশ একটা সখ্যতা গড়ে উঠেছিল। তো আমি তাদের সাথে যোগাযোগ করি। তাদের সাথে যোগাযোগ করার পরে দেখলাম যে এখন তারা সবাই বড় হয়ে গিয়েছে, তখন তারা সব স্কুলে ছিল, 7-8-এ পড়তো, এখন এরাই সব ইউনিভার্সিটিতে। এবং এরা তখন আমাকে একটা মেসেঞ্জার গ্রুপে কানেক্ট করে, যেই মেসেঞ্জার গ্রুপের নামটা সেই সময় ছিল কোটা সংস্কার বিরোধী আন্দোলন, যেটা এখন পরবর্তীতে এখন ওটা 2বার নাম চেঞ্জের পরে এখন ওটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। তো যাই হোক, ওই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমি জানতে পারি যে উত্তরা এবং ঢাকা শহরের কোথায় কোথায় কিভাবে আন্দোলনগুলো হচ্ছে। 18 তারিখ প্রথম আমি একেবারে ফ্রন্ট লাইনে যাই। 16 তারিখ 17 তারিখ আমি বের হচ্ছিলাম, কিন্তু আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কোথায় যাব, কার কাছে যাব, কাদের সাথে গিয়ে দাঁড়াবো। কারণ মানে আমি ঠিক আসলে একটা গার্ডিয়ান হিসেবে ছাত্রদের সাথে কিভাবে মিশে যাবো আমি বুঝে উঠতে পারছিলাম না। 18 তারিখ আমি বিএনএস সেন্টারের সামনে যাই। আমার পিঠে একটা ব্যাকপ্যাক ছিল, ব্যাকপ্যাক ভর্তি করে আমি পানি এবং কিছু শুকনা খাবার নিয়ে যাই বাচ্চাদের জন্য। উদ্দেশ্য ছিল যে ওদেরকে একটু সাপোর্ট দেয়া। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে ইট ওয়াজ ওয়ার জোন, সম্পূর্ণভাবে একটা যুদ্ধক্ষেত্র ছিল ওখানে। রাস্তায় আগুন জ্বলছে, টিয়ার শেল মারা হচ্ছে, গুলি চলছে। এবং ওই দিন আমি জীবনে প্রথম টিয়ার শেল খেলাম। আমি সারা জীবন জানতাম যে টিয়ার শেল খেলে বোধহয় চোখে মুখে পানি দিতে হয়, কিন্তু সেদিন আমাকে বাচ্চারা, তোমরা আমাকে শেখালে যে টিয়ার শেল খেলে আসলে আগুন জ্বালিয়ে ওইটার সামনে মুখ নিতে হয়, তাতে সহজে টিয়ার শেলের ইয়েতে চলে যায়। এবং সাদা টুথপেস্ট, সারা মুখে সাদা টুথপেস্ট মেখে টিয়ার শেল খেলাম। এবং একটা পর্যায়ে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম বিএনএস সেন্টার থেকে আজমপুরের দিকে, পুলিশ আমাদেরকে গুলি করছিল। এবং আগাতে আগাতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম আজমপুরের যে পেট্রোল পাম্পটা আছে, আপনারা সবাই হয়তো জানেন, পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গিয়েছে, ওটার সামনে টিনের বেড়া দেওয়া ছিল। তো আমরা ওই টিনের বেড়াগুলা খুলে খুলে নিচ্ছিলাম এবং পেট্রোল পাম্পের ভেতর থেকে একটা বড় গাজি ট্যাঙ্ক তুলে এনে রাস্তায় গড়িয়ে ওটাকে একটা প্রতিবন্ধক হিসেবে ব্যবহার করে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। এরপর শুরু হলো প্রচন্ড ভাবে গুলি। এবং এক পর্যায়ে আমি দেখলাম আমার এখানে এখানে জ্বলছে এবং হাত দিয়ে দেখলাম যে ব্লাড। তো তখন বুঝলাম যে কিছু একটা হয়েছে। ভাবলাম যে কি ছিটে এসে লাগলো, এরকম ব্যথা করছে এবং জ্বলছে কেন। আমাকে একটা ছেলে বললো, আপু আপনি তো ব্যথা পাইছেন, আপনি যান এখান থেকে। জানের ভয় কিনা জানি না, আসলে এইভাবে তো কখনো ফ্রন্ট লাইনে যাইনি, এইভাবে একেবারে গুলির মুখে। আমি পিছন ফিরে দৌড় দিলাম এবং হঠাৎ প্রচন্ড জোরে একটা ধাক্কা খেলাম পিঠে। আমি তখনও জানি না ওটা কি ছিল, প্রচন্ড জোরে পিঠে একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম সামনের দিকে এবং উঠে পিছনে না তাকিয়ে আমি দৌড়ে চলে গেলাম।
আমি যখন গিয়ে একটা গলিতে ঢুকলাম, আমি দেখলাম আমার ব্যাগটা শত ছিন্ন। এখন ওটা কি 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 বুলেট ছিল আমি জানি না, আমি চিনি না কোনটা রাবার বুলেট, কোনটা শর্টগান, কোনটা রিয়েল বুলেট, আমি চিনি না। কিন্তু কিছু একটা সেদিন আমার পিঠে হিট করেছিল, যেটাতে আমার ব্যাগের ভিতরে থাকা পানির বোতল ফেটে চৌচির এবং পুরো ব্যাগ আমার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তো ওইখান থেকেই শুরু। এরপর থেকে প্রতিদিন আমি মিছিলে ছিলাম, প্রতিদিন আমি ফ্রন্ট লাইনে ছিলাম। আমি বাসা থেকে বিদায় নিয়ে বের হতাম প্রতিদিন, যে আজকে হয়তো আর ফিরবো না। এবং 22 তারিখে আমি আমার বড় 2 ছেলেকে বাড়িধারা পাঠিয়ে দিই, কারণ আমার বাসার আশেপাশে আমার দারোয়ানের কাছ থেকে আমার শোনা যে আপনাকে কিন্তু খুঁজতেছে। তো আমি বাধ্য হলাম আমার 2 ছেলেকে বাড়িধারা পাঠিয়ে দিলাম। আমি তারপর থামিনি, আমি প্রতিদিন গিয়েছি। এবং যখন আমি গলিতে বের হতাম, একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতো, আমি একটা মোটা লাঠি হাতে নিয়ে যেতাম প্রতিদিন। কেন নিতাম জানি না, আসলে গুলি করলে তো লাঠি দিয়ে আমি কিছু করতে পারবো না, কিন্তু এটা হয়তো আমাদের একটা সাধারণ চিন্তাধারা যে ঠিক আছে আমার কাছে কিছু একটা আছে প্রোটেকশনের। আমি যখন গলি দিয়ে যাইতাম, 2 পাশের বিল্ডিং থেকে অনেক আপুরা, আমি ওনাদেরকে চিনি না, আমাকে ডাক দিয়ে বলতো, আপু আমি দোয়া করতেছি আপনার জন্য, আপনি যান 2টা ছাত্রলীগের মাথা ফাটাই দিয়ে এসে। একটা সাধারণ মানুষের যে একটা সাধারণ চাহিদা, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো যে ওনারা একটা দাবি নিয়ে আমাকে বলছে। যাই হোক, তারপর এইভাবে তো দিনগুলো গেল। আপনারা সবাই জানেন উত্তরাতে কি হয়েছে, কিন্তু আমি কিভাবে বেঁচে আছি আমি এখনো জানি না। এভরিডে আই ওয়াজ ইন দ্য ফ্রন্ট লাইন। এভরিডে আমি বাসায় ফিরতাম, আমার গায়ে কোনো না কোনো বাচ্চার রক্ত, কোনো না কোনো বাচ্চা যারা গুলি খাচ্ছে তাদেরকে টেনে প্রেসেন্টে নিচ্ছি, তাদের রক্ত আমার গায়ে লাগছে, তাদেরকে যারা কম ব্যথা পাচ্ছে তাদেরকে আমি ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি। আমার ব্যাগে অলওয়েজ ফার্স্ট এড কিট থাকতো। একদিনের কথা আসলে না বললেই না, প্রেসেন্টে গিয়ে আমি জানতে পারি ওরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি বললাম যে ঢুকতে দিচ্ছেন না কেন? বলে আপু আজকে আইসেন না, আমাদের আজকে ছাত্রলীগ এসে ভাঙচুর করে গেছে প্রেসেন্টের 3টা ভবন, আজকে আপনি ভিতরে আইসেন না। আমি শুধু আমার বায়োডিনটা, আমার যেটা ব্যাগে থাকতো সবসময় ফার্স্ট এইডের জন্য, ওটা শেষ হয়ে গেছে, প্লিজ আমাকে জাস্ট একটা বায়োডিন কিনতে দেন। বলে আপনি বাইরে দাঁড়ান, আপনি ভিতরে আইসেন না। মানে আমি তখন ওদের জন্য একটা থ্রেট হয়ে গিয়েছিলাম রীতিমতো। এই ছিল এই কয়দিনের কথা। এবং শেষ পর্যন্ত যেটা হলো যে এর মধ্যে আসলে অনেক ঘটনা, বলতে গেলে অনেক ঘটনা। একদিন পুলিশের বাড়ি খেয়েছিলাম, আমার ডান থাই এখনো দাগটা আছে, বেশ লম্বা একটা কাটা আমার এখানে। বেশ কিছুদিন আমার হাঁটতে সমস্যা হয়েছিল, আমি হাঁটতে পারতাম না ডান পায়ে। বয়স হয়েছে, এখন তো আর বাচ্চাদের মতো ছুটে দৌড়ে পালায় যেতে পারি না। ছাত্রলীগ দৌড় দেয়, পুলিশ দৌড় দেয়, বাচ্চাগুলো চলে যায়, আমি তো পিছনে পড়ে থাকি। তারপরেও আমার সাথে যে বাচ্চাটা ছিল তারা আমাকে অনেক সাহায্য করেছে, অনেক টান দিয়েছে, অনেক নিয়ে গিয়েছে সাথে করে। ছোট করে শুধু শেষ দিনের কথাটা বলবো, 5 তারিখের কথা। 5 তারিখে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ থেকে বলা হলো যে সকাল 10টার সময় আপনারা সবাই উত্তরা হাই স্কুলের সামনে থাকবেন। সেখানে পৌঁছালাম, সেখানে তাহেরা আপু ছিলেন এবং এখানকার আরো অনেক গার্জিয়ানরাও ছিলেন। এবং আমি বেসিক্যালি আমার ওই গ্রুপের বাচ্চা গ্রুপের সাথেই ছিলাম, যেহেতু ওদের সাথে আমি সবসময় সম্পৃক্ত ছিলাম। ওদের সাথে যখন আমি গেলাম তখন আমাদেরকে নিয়ে মেয়েদেরকে একদম ফ্রন্ট লাইনে দিয়ে দেওয়া হলো। বলা হলো আপু আপনারা হাত একজন আরেকজনের সাথে পেঁচায় পেঁচায় দাঁড়ান। মেয়েদেরকে একদম সামনে দিয়ে হাত পেঁচিয়ে দাঁড় করে দেওয়া হলো। এবং আমি ওই ছেলেটার নাম জানি না, সে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তর থেকে নেতৃত্ব দিয়েছিল। সেই ছেলেটা এসে একটা কথা বলল, আপনারা কি আজকে কেউ বেঁচে বাসায় ফিরতে চান? আমরা সবাই একসাথে বললাম না, যদি না জিতি তাহলে আজকে আমরা বেঁচে বাসায় ফিরতে চাই না। তখন সে আবার বলল, আজকে যদি গুলি করে আপনাদেরকে? আমরা বললাম ঘুরবো না, ফিরবো না, গুলি করলে গুলি খাবো। এবং আশ্চর্যের ব্যাপার হলো, ঠিক যখন আমরা আমাদের পুরো মিছিলটা নিয়ে 4 নম্বর সেক্টর পর্যন্ত গেলাম, ল্যাবেডের ওখানে আর্মি শুট করেছিল। আপনারা যারা মিছিলে ছিলেন আপনারা সবাই জানেন, এবং একটা ভিডিও আছে। আর্মি যখন শুট করা শুরু করেছে, সত্যি কথা আমি একদম সামনে দাঁড়ানো, ওখান থেকে কিন্তু বোঝা যায় না যে আর্মির বন্দুকটাকে আমার দিকে তাক করা না উপর দিকে তাক করা। আমি পরে ভিডিওতে দেখলাম বন্দুকগুলো উপরে তাক করা ছিল, কিন্তু ওই মুহূর্তে কিন্তু আমরা জানি না যে বন্দুকগুলো উপরে তাক করা, আমরা তো ভাবছি আমাদের দিকেই তাক করা। একটা ফায়ার হলো, ওই ছেলেটা ঘুরে বলল কি কেউ যাবা না। 3 ড্রপ সাইলেন্স, একটা মানুষ নড়লো না। এই শক্তি বাংলাদেশের আমি দেখি নাই। আমার এই 40+ লাইফে আমি কোনোদিন কল্পনা করি নাই যে বাংলাদেশের মানুষের মধ্যে আমি এই একতা দেখব। আমি ওখানে দাঁড়ায় ঝরঝর করে কেটে দিলাম। এটা কি? আমি এটা দেখি নাই, আমি এটা কোনোদিন স্বপ্নে ভাবি নাই। গুলি করা হচ্ছে, সবাই দাঁড়ায় গেল। ছেলেটা শুধু একবার বলল কেউ যাবেন না, বসেন সবাই এখানে। আমরা সবাই বসে পড়লাম। গুলি হচ্ছে, 20টা থেকে 25টা ফায়ার করা হলো।
আমরা সবাই বসে থাকলাম, কেউ না মাথা নামালো, না ফিরে চলে গেল, না কেউ কোনো রকম প্যানিক করলো। এবং একটা পর্যায়ে আর্মি বাধ্য হলো তাদের গুলি করা থামাতে। আমরা এগিয়ে গেলাম, আর্মিদের কোলে নিয়ে নিল ছেলেরা, ঘাড়ে উঠালো, মাথায় উঠালো। এই মুহূর্তে দরকার কি যেন কথাটা ছিল, সেনাবাহিনী সরকার, এক্স্যাক্টলি, হ্যাঁ এটা বলতে বলতে তারপর সে পায়ে হেঁটে, এই বুড়া বয়সে আমি 23 কিলোমিটার গেলাম, মানে আমি তো ভাবলাম যে আমি বোধহয় পারবো না পুরাটা যেতে। আমি গেলাম, আমি পায়ে হেঁটে উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত গেলাম। শাহবাগ থেকে গণভবন পর্যন্ত আর আমার যাওয়া হয়নি। আমি যখন বিজয়সরণী পর্যন্ত আসলাম ততক্ষণে তো খবর পেয়ে গিয়েছি যে শেখ হাসিনা নেই। আমার তো তখন কাজ শেষ, এখনো বাচ্চারা মজা করুক, আমি বাসায় যাই। কিন্তু এই আন্দোলনটার মাধ্যমে আমি সবসময়, আমার 3 বাচ্চা জেনজি, আমার 3 বাচ্চাই জেনজি, আমি ওদেরকে সবসময় বলি তোরা হলি কোনো কাজে না, একদম ফালতু, সারাক্ষণ মোবাইল টিপিস, তোদের কোনো মোরালিটি নাই, কিচ্ছু নাই। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি তোমাদের জেনারেশনকে এতগুলি খারাপ কথা বলার জন্য। আমি আজকে করজোড়ে তোমাদের পুরো জেনারেশনের কাছে মাপ চেয়ে নিচ্ছি, একজন শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে।